ইতিহাসের ধূলিমলিন পাতায় এমন কিছু নাম খোদাই করা থাকে যা শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও অম্লান থাকে। আজ আমরা এমন এক মহানায়কের গল্প বলবো যার শাসনামলে আনাতোলিয়া হয়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্প এবং বীরত্বের এক অনন্য মিলনস্থল। তিনি ছিলেন সেলজুক রোম সালতানাতের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন কায়কোবাদ। 1188 খ্রিস্টাব্দ। সেলজুক তুর্কিরা তখন আনাতোলিয়া নিজেদের শিকড় শক্ত করছে। সুলতান কায়খসরু প্রথম এর ঘরে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন কায়কোবাদ। তার শৈশব কেটেছিল রাজকীয় শান শৌকতের মাঝে নয়, বরং যুদ্ধের দামামার শব্দ শুনে। তার পিতা কায়খসরু ছিলেন একজন বীর যোদ্ধা, যিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করে সেলজুকদের অবস্থান শক্ত করেছিলেন। কিন্তু 1211 সালে তার পিতার শাহাদাতের পর সাম্রাজ্যে শুরু হয় উত্তরাধিকারের লড়াই। কায়কোবাদের বড় ভাই কাউস প্রথম সিংহাসন দখল করেন। তুর্কি ঐতিহ্যে রাজপুত্রের লড়াই ছিল খুবই নিষ্ঠুর। কায়কোবাদ প্রতিবাদ করেন, তবে তিনি পরাজিত হন এবং তাকে বন্দী করা হয় মালতিয়ার কাছে অবস্থিত মানসুর দুর্গে। তিনি সেখানে দীর্ঘ 60টি বছর বন্দী ছিলেন। কল্পনা করুন, একজন রাজপুত্র যার রক্তে বইছে বিজয়ের নেশা, তাকে একটি অন্ধকার দুর্গে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু কায়কোবাদ ভেঙে পড়েননি। এই 7 বছর ধরে তিনি নিজেকে তৈরি করেছিলেন। তিনি সেখানে দর্শন, ইতিহাস এবং রণকৌশলের উপর অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। 1220 সালে যখন তার ভাই কায়কাউস নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন সাম্রাজ্যের আমিররা বুঝতে পারেন যে কেবল কায়কোবাদই পারেন এই টালমাটাল সাম্রাজ্যকে রক্ষা করতে। তারা মানসুর দুর্গে গিয়ে কায়কোবাদকে মুক্ত করেন। যখন তিনি কোনিয়ার রাজপথে প্রবেশ করেন, হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। বন্দি জীবন তাকে শিখিয়েছে ক্ষমাশীলতা। তিনি তার ভাইয়ের অনুসারীদের শাস্তি না দিয়ে বরং তাদের যোগ্যতা অনুযায়ী পুরস্কৃত করেন। এভাবেই শুরু হয় এক নতুন যুগের। সুলতান কায়কোবাদ সিংহাসনে বসার পর বুঝতে পেরেছিলেন যে আনাতোলিয়াকে নিরাপদ করতে হলে সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। তখন ভূমধ্যসাগর সাগরের তীরে ক্যালোনোরুস নামক এক দুর্গ ছিল, যা জলদস্যু এবং আর্মেনীয়দের নিরাপদ স্বর্গ ছিল। 1221 সালে কায়কোবাদ এক বিশাল বাহিনী নিয়ে এই দুর্গ অবরোধ করেন। পাহাড়ের ওপর অবস্থিত এই দুর্গটি জয় করা ছিল এক প্রায় অসম্ভব কাজ। কিন্তু কায়কোবাদ এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি দুর্গের চারপাশে রসদ সরবরাহ বন্ধ করে দেন এবং পাহাড়ের ঢালে এমনভাবে তার ক্যাটাপাল্ট বা মিনজানিকগুলো স্থাপন করেন যা আগে কেউ দেখেনি। তিনি কেবল শক্তির প্রয়োগ করেননি, তিনি কূটনীতির আশ্রয়ও নিয়েছিলেন। দীর্ঘ অবরোধের পর দুর্গের অধিপতি কিরভাট বুঝতে পেরেছিলেন যে কায়কোবাদের সাথে লড়াই করে জেতা সম্ভব নয়। সুলতান কায়কোবাদ এখানে তার মহানুভবতার পরিচয় দেন। তিনি কিরভাটকে ক্ষমা করে দেন এবং তাকে আকশেহিরের জায়গির প্রদান করেন। এমনকি সুলতান কিরভাটের কন্যা মাহাপারি খাতুনকে বিবাহ করেন, যিনি পরবর্তীতে হুনাত খাতুন নামে পরিচিত হন এবং আনাতোলিয়ায় অসংখ্য জনকল্যাণমূলক কাজ করেন। কায়কোবাদ এই শহরের নাম পরিবর্তন করে রাখেন আলাইয়ে বা আলাউদ্দিনের শহর। তিনি সেখানে এক বিশাল ডকইয়ার্ড নির্মাণ করেন, যা ছিল তুর্কিদের প্রথম আধুনিক নৌঘাট। 5টি খিলান বিশিষ্ট এই স্থাপনাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বড় বড় যুদ্ধ জাহাজ সরাসরি ভেতরে প্রবেশ করতে পারে। ভূমধ্যসাগর সাগরে আধিপত্য বিস্তারের পর কায়কোবাদ নজর দেন উত্তর দিকে, অর্থাৎ কৃষ্ণ সাগরে। তখন সিনপ শহরটি ছিল বাণিজ্যের এক প্রধান কেন্দ্র। তিনি সিনপ পুনর্দখল করেন এবং সেখানেও একটি শক্তিশালী নৌঘাঁটি তৈরি করেন। 1230 খ্রিস্টাব্দ। পূর্ব দিগন্তে মঙ্গলদের ধুলো উঠতে শুরু করে। খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান জালাল উদ্দিন শাহ মঙ্গলদের তাড়া খেয়ে আনাতোলিয়ার সীমান্তে এসে উপস্থিত হয়েছিলেন। জালাউদ্দিন ছিলেন একজন বীর যোদ্ধা, কিন্তু তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। তিনি সেলজুকদের বন্ধু হওয়ার পরিবর্তে তাদের শহর আহলাদ দখল করে নেন। আলাউদ্দিন কায়কোবাদ প্রথমে শান্তির প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি চেয়েছিলেন জালালউদ্দিনকে সাথে নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে একটি শক্তিশালী মুসলিম জোট করতে, কিন্তু জালাউদ্দিনের অহংকার
সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। 1230 সালের 10 আগস্ট এরজিনকানের কাছে ইয়াসিচামেন নামক এক বিশাল প্রান্তরে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়। 3 দিন ধরে চলা এই যুদ্ধে কায়কোবাদ তার রণকৌশল শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। জালালউদ্দিন পরাজিত হয়ে পালিয়ে যান। এই যুদ্ধে বিজয়ের পর কায়কোবাদ খুশি হতে পারেননি। তিনি জানতেন খাওয়ারিজম সাম্রাজ্যের পতন মানেই মঙ্গলদের সামনে আনাতোলিয়া পথ উন্মুক্ত হয়ে যাওয়া। তাই তিনি বিজয়ের উৎসব না করে বরং সাম্রাজ্যের প্রতিটি শহরের দেওয়াল আরো উঁচু এবং মজবুত করে নিতে চান। তিনি ওগডে খানের কাছে দূত পাঠিয়ে কূটনৈতিকভাবে মঙ্গল আক্রমণ কয়েক বছর পিছিয়ে দিতে সক্ষম হন। এই সময়টুকু তিনি ব্যবহার করেছিলেন সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে। সুলতান কায়কোবাদের দরবার কেবল রাজকর্মচারীদের জন্য ছিল না, তা ছিল কফি সুফি সাধকদের জন্য উন্মুক্ত। তার সময়ই মাওলানা জালালউদ্দিন রুমি ফোনিয়ে আসেন। সুলতান রুমির প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি প্রায় রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ পোশাকে রুমির মজলিসে গিয়ে বসতেন। কায়কোবাদের এই উদারতা এবং পৃষ্ঠপোষকতাই কোনিয়াকে আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। কিন্তু 1237 খ্রিস্টাব্দে এক কালো মেঘ ঘনিয়ে আসে। কায়সেরিতে এক রাজকীয় ভোজসভার আয়োজন করা হয়, যেখানে সুলতানকে বিষ মেশানো খাবার পরিবেশন করা হয়। 3 দিন যন্ত্রণায় ভোগার পর 1237 সালের 31 মে এই মহান সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।